খাওয়ার ডিসিশনটা কে দিয়েছে স্যার? আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এসডির চিফ, এরা দিয়েছে খাওয়ানোর জন্য। তারা নির্দেশ দিলে তোমাকে ছবি তুলে বাইরে পাঠাতে। জুলাইয়ে আটক সমন্বয়কদের খাওয়ানোর ছবি প্রকাশে ডিবি হারুনকে সরানোর নির্দেশ দেন হাসিনা। চাঞ্চল্যকর দুটি কল রেকর্ড ট্রাইব্যুনালে। রামিসা হত্যার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন। নুসরাত ও আসিয়া হত্যা মামলার শুনানির পরই শুরু কার্যক্রম। ফ্যাসিবাদের বহিঃপ্রকাশেই মারা যান কোকো মন্তব্য রিজভির। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ তথ্যমন্ত্রীর। পিছিয়ে পড়াদের জনশক্তিতে রূপান্তরে কাজ করছে সরকার, বললেন মাহদি আমিন। দরিদ্র জনগোষ্ঠীকে মূল ধারায় আনার আহ্বান ডক্টর দেবপ্রিয়র। সাভারে ফের মিলল বোমা সদৃশ বস্তু। রাতে হেমায়েতপুর থেকে 14টি তাজা হাত বোমা উদ্ধার, আটক 1। বোমা তৈরির বিপুল সরঞ্জাম জব্দ। বিএনপি কর্মী আলমগীর হত্যায় গ্রেপ্তার 5। অস্ত্র ও হামলায় ব্যবহৃত গাড়ি উদ্ধার। মাদকের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে খুন, জানালো ডিবি। এবং হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের দাবি ট্রাম্পের। হুঁশিয়ারি উপেক্ষা করায় পানামার জাহাজে হামলা। যুদ্ধ অবরোধ অবসান সহ কঠিন শর্তে ইরান। নিউজ 24 সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি নাফিসা হক। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। আদালত জানায়, ফেনীর নুসরাত এবং মাগুরার আসিয়া হত্যা মামলার শুনানির পরপরই রামিসা হত্যা মামলার কার্যক্রম শুরু হবে। এর আগে হাইকোর্টের নির্দেশে আসামিদের পক্ষে আইনি লড়াইয়ের জন্য আইনজীবী হাফিজুর রহমান খানকে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত 19 মে হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনাল 2 আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। জিয়া পরিবারের ধ্বংস চেয়েছিল ফ্যাসিবাদী সরকার। আরাফাত রহমান কোকুর মৃত্যুতে যার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে। মরহুম কোকুর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর এদিকে রাজধানীতে এক আলোচনার সভায় যোগ দেন 2 মন্ত্রী। তারা বলেন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা বলে গুজব ছড়ানো হচ্ছে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকুর 57তম জন্মবার্ষিকী। রাজধানীর বনানীতে কবর জিয়ারত করতে যান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, মুক্তিযুদ্ধ বিরোধী কোনো শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না। মায়ের কোলে সন্তানের লাশ, এটা যে কত বড় হৃদয় ভাঙা একটি ঘটনা সেটা বলা যাবে না। সেটা সম্পূর্ণরূপে ছিল একটি প্রতিহিংসার বহিঃপ্রকাশ একজন শাসকের, অবৈধ শাসকের, ফ্যাসিবাদী শাসকের। সে একটি পরিবারকে নানাভাবে পর্যুদস্ত করার জন্য জনগণের মধ্যে তার যে উপস্থিতি এবং তার যে জনপ্রিয়তা, সেটিকে আপনার মুছে দেওয়ার জন্য এমন কোনো কৌশল নাই যেটা করেননি সাবেক পলাতক স্বৈরাচারিণী শেখ হাসিনা। এদিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব যুব দিবসের আলোচনায় যোগ দেন সরকারের 2 মন্ত্রী। তাদের বক্তব্যে উঠে আসে বাংলাদেশ ভারত সম্পর্ক, আওয়ামী লীগের ওপর থাকা নিষেধাজ্ঞা সহ বিভিন্ন বিষয়। যে আওয়ামী লীগের উপরে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা গুজব ছড়িয়ে পড়েছে, এই ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি। যে গুজব কানে আসে নাই সে বিষয়কে আমরা এখন পর্যন্ত কগনিজেন্সে নিতে চাচ্ছি না। বর্তমান সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কিভাবে আমাদের যুব নারীরা ঘরে বসেই তারা যাতে স্বাবলম্বী হতে পারে, তাদের পরিবারকে স্বাবলম্বী করতে পারে। মন্ত্রীরা জানান, বাংলাদেশ থেকে ইতিবাচক বার্তা নিয়ে দিল্লি গেছেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এখন ঢাকাও ইতিবাচক বার্তা আশা করে। ভারতের রাষ্ট্রদূত নিজেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে বলেছেন, 2 দেশের এমন কোনো সমস্যা নাই যা সমাধান করা যাবে না। মোহাম্মদ কবির, নিউজ 24, ঢাকা। সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তর করতে কাজ করে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন এমন মন্তব্য করেছেন। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি বিষয়ক সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের 4 জন যুবকের 1 জন বেকার, যার ফলে বাড়ছে ভোগের বৈষম্য। আওয়ামী লীগ সরকারের সময় অর্থনীতির প্রবৃদ্ধি 7% বেশি দেখানো হলেও প্রকৃত প্রবৃদ্ধি ছিল মাত্র 4.2%। দারিদ্রতা মোকাবেলায় নীতিগত পদক্ষেপের পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীকে মূলধারায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি। আমরা শতভাগ সক্ষম হই কিংবা অক্ষম হই, আমরা সবাই মিলিত বাংলাদেশ।
এবং এই বাংলাদেশের প্রতিটি মানুষের সমান অধিকার থাকবে, সমান স্বাধীনতা থাকবে এবং প্রত্যেকেই রাষ্ট্রের চোখে, সরকারের চোখে সমান উন্নয়নের অংশীদারিত্ব পাবে। অন্তর্বর্তী সরকারের সময় আমরা একটা শ্বেতপত্র রচনা করেছিলাম এবং সেই শ্বেতপত্র আমরা দেখিয়েছি প্রবৃদ্ধির যেই পরিসংখ্যান দেওয়া হয়েছে এটা স্ফীত আকারে এবং অন্যায়ভাবে বাড়িয়ে বলা হয়েছে এবং এই প্রবৃদ্ধির হার আমাদের হিসাবে 7% গড়ে না 4.2%। সেহেতু প্রবৃদ্ধির হার নিয়ে আমাদের সমস্যা আছে, এটা প্রবৃদ্ধি বাড়িয়ে বলা হয়েছিল। সাভারের সাধাপুর এলাকার একটি মসজিদের মাঠ থেকে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলের উদ্দেশ্যে ঢাকা থেকে বোমা ডিসপোজাল টিম রওনা হয়েছে। বুধবার সকালে বনগাঁও ইউনিয়নের সাধাপুর গোপের বাড়ি ঘোড়া মসজিদের মাঠে ওই প্রেসার কুকারের মতো বোমা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। আর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে ফেলে। প্রাথমিক পরীক্ষায় ব্যাগের ভেতরে স্কচ টেপে মোড়ানো ওই প্রেসার কুকারে বিস্ফোরক থাকার বিষয়টি নিশ্চিত হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। দেখিতে 3টা লোক খারাপ আর তিনটার মধ্যে 2জন ঘাসের বিলের মধ্যে ঢুকলো। দেখি একটা ড্রাম একটা ব্যাগ। দর্শক, এই নিয়ে আমরা আরো খবর জানবো। সাভার থেকে যুক্ত হবেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, জানাবেন এখন সেখানকার কি অবস্থা আপনি দেখছেন এবং বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে পেরেছে কিনা এখনো? নাফিজা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন এই মুহূর্তে কিন্তু এখনই কিন্তু যে বোম ডিসপোজাল ইউনিট, সেই ইউনিট কিন্তু যদি আপনার দেখাই যে এখন এসেছে এবং তারা কিন্তু যে কার্যক্রম সেটি কিন্তু এখন শুরু করেছে। আমি যেখানে দেখাচ্ছি যে ঠিক এই যে মসজিদটা, ঠিক মসজিদটার সামনে যে মাঠ, সেই মাঠে কিন্তু প্রেসার কুকারের মধ্যে কিন্তু যে শক্তিশালী রিমোট সহ তারা বলছে যে 3টি বোমা, এবং সেই 3টি বোমা কিন্তু আপনার সেখান থেকে বলা হচ্ছিল। এবং আমরা যদি আপনাদের দেখাই যে এই যে বোম ডিসপোজাল ইউনিটের যে গাড়ি, সেই গাড়িগুলি কিন্তু এখন প্রবেশ করেছেন এবং তাদের লোকজনও কিন্তু তারা এসেছেন এবং তাদের যে সেখানে বালুর বস্তা প্রস্তুত করা হয়েছে, একই সঙ্গে কিন্তু তাদের যে কার্যক্রম করতে যে সব সরঞ্জামাদি সেগুলো কিন্তু ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং সেই কার্যক্রম কিন্তু তারা আসলে করার জন্য কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, যদি আমি ক্যামেরার মাধ্যমে দেখাই আশেপাশে কিন্তু আধা কিলোর মধ্যে কোনো লোকজন নাই। তারা বলতে রিমোট কন্ট্রোল শক্তিশালী বোমা রয়েছে এখানে, সেই কারণেই আসলে কাউন্টার টেররিজম তারা এই ইউনিটটি আসলে আশেপাশের লোকজন ছড়িয়ে দিয়েছেন এবং বলছেন যে এই কোনো ধরনের লোক কিন্তু এখানে থাকতে পারবে না। তারা যতক্ষণ পর্যন্ত নিষ্ক্রিয় না করবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে কার্যক্রম করবেন। এছাড়াও আশেপাশে যেসব ভিডিও ফুটেজ রয়েছে সেই সব ভিডিও ফুটেজও কিন্তু তারা দেখাশোনা করছেন এবং আমরা যদি আপনাদের দেখাই যে এখানে কিন্তু কর্ডন করে ফেলানো হয়েছে এবং এখন কিন্তু কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না এবং কার্যক্রম সেটি করতে কিন্তু মূলত পুলিশ সেই কার্যক্রম এবং কাউন্টার টেররিজম তারা কিন্তু আসলে কাজ করছেন এবং বলছেন যে একের পর এক সাভারে এবং আশুলিয়াতে এই যে গতকাল রাতেও কিন্তু হেমায়েতপুরে আপনারা দেখছেন যে বোম 14টি বোমা উদ্ধার করেছে এবং তারা কিন্তু। নাজমুল, ধন্যবাদ আপনাকে। রাজধানীর পল্লবীতে বিএনপি কর্মী আলমগীরকে হত্যা চেষ্টার পেছনে রয়েছে মাদকের টাকার ভাগবাটোয়ারা। ল্যাংড়া রুবেল এবং তার শুটার গ্রুপের কয়েকজনকে গ্রেপ্তারের পর এই তথ্য জানিয়েছে গোয়েন্দা পুলিশ। দুপুরে মিন্টো রোডে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয় আর সেখানে পুলিশ বলছে একাধিক মামলা রয়েছে আলমগীরের বিরুদ্ধেও। গত 7 আগস্ট রাজধানীর পল্লবীতে গোলাগুলির ঘটনা ঘটে। লক্ষ্য ছিল বিএনপি কর্মী আলমগীর হোসেনকে হত্যা। গুলিতে গুরুতর আহত হন আলমগীর, গুলিবিদ্ধ হন এক পথচারীও। ডিবি পুলিশ বলছে হাসপাতালে চিকিৎসাধীন আলমগীর নিজেও মাদক ব্যবসায়ী। মাদক বিক্রির 15 লাখ টাকার জন্য তার উপর হামলার ছক কষেন ল্যাংড়া রুবেল। মাদক সংক্রান্ত ক্রয় বিক্রয়ের একটা হিসাব নিয়ে তাদের ভিতর দ্বন্দ্ব ছিল। আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে যেটা জেনেছি রাজনৈতিক এবং শীর্ষ সন্ত্রাসী 2 জায়গায় আছে, তার যোগাযোগ আছে। তারপরে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। কাজে আমি মানে সার্বজনীন কণ্ঠে বলতে চাই যে অপরাধের সঙ্গে যে জড়িত হবে তার অন্য কোনো পরিচয় আমরা আমলে নেব না। আমরা তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবো। ধরা পড়েছেন রুবেল ও তার শুটার দলের 5 জন। ফরেস্টার গ্রুপের সদস্য রুবেলের নামে রয়েছে একাধিক মামলা। যে আমরা হেমায়তপুরে যে বাড়িতে গেছি, আমি ভাষায় যদি বলতে হয় তো বলবো যে মোটামুটি একটা প্রাসাদের মতো অট্টালিকা সে বানাইছে। তার অন্য কোনো ইনকামের সোর্স নাই। আমরা যতটুকু প্রাথমিক তদন্তে জেনেছি
তার এই মাদক ব্যবসায়ী তার ইনকামের একমাত্র উৎস। হামলায় অংশ নেয় আরও দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। আলোচিত মাদক সম্রাট শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা। এলডিসি উত্তরণ পরবর্তী আন্তর্জাতিক বাজারের চ্যালেঞ্জ মোকাবেলায় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ 12টি দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় সরকার, আর এই বিষয়ে দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দ্রুতই মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও। সকালে রাজধানীতে হালাল পণ্যের সম্ভাবনা বিষয়ে বেসরকারি গবেষণা সংস্থা BIISS আয়োজিত অনুষ্ঠানে সব তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। একই সাথে রপ্তানি সক্ষমতা ও বিদেশি বিনিয়োগ বাড়াতে জ্বালানির সহজলভ্যতা নিশ্চিত করা সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সাথেও আগামী দিনে FTA-তে যাব। এছাড়াও আরো 10-12টা দেশের সাথে আমাদের FTA নেগোসিয়েশন চলমান। ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও হয়তো মাসখানেক পরে আমাদের আনুষ্ঠানিকভাবে আলোচনাটা শুরু হবে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের জন্য। তো উদ্দেশ্য একটাই, আমরা বিনিয়োগের কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করব। গণমাধ্যমে স্বাস্থ্যে আউটসোর্সিং কর্মী নিয়োগ সিন্ডিকেট, এই শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে পিমা অ্যাসোসিয়েটস লিমিটেড। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন দুলাল জানান, পিমা অ্যাসোসিয়েটস লিমিটেড সুনামের সাথে কাজ করে আসছে। আউটসোর্সিং নীতিমালা অনুযায়ী কিছু অদক্ষ কর্মীকে চাকরিচ্যুত করে যোগ্যদের নিয়োগ দেয় এই অপপ্রচার শুরু হয়। জানান, সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ণ করতে যাচাই বাছাই ছাড়া এই সংবাদ প্রকাশ করা হয়। চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের বেঞ্চ এই আদেশ দেন। এদিন আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ তরিকুল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেন। জামিন পেলে মামলার তদন্তে ব্যাঘাত ঘটাবে এবং সে দেশ থেকে পালিয়েও যেতে পারে। সেজন্য বিজ্ঞ আদালত সবকিছু বিবেচনা করে, যেহেতু মামলাটা তদন্তাধীন অবস্থায় আছে, সেই জন্য বিজ্ঞ আদালত এই মামলা জামিন দরখাস্তটি নামঞ্জুর করে আদেশ প্রদান করে। হরমুজ প্রণালীর চারপাশের উত্তাল জলরাশি এখন যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণে, এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওমান ও ইরানের মধ্যকার যে কোনো চুক্তিতেও নিজেদের ভেটো দেওয়ার ক্ষমতা ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। আর এদিকে সতর্কতা উপেক্ষা করায় পানামার একটি পণ্যবাহী জাহাজে মিসাইল হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। আর এর অন্যদিকে অবরুদ্ধ হরমুজ প্রণালী খোলার আগে যুদ্ধবন্ধ সহ বেশ কিছু কঠিন শর্ত জুড়েছে ইরান। অজানা উৎকণ্ঠায় প্রহর গুনছেন তুর সমুদ্রের সাধারণ নাবিকরা, অথচ জয়েন্ট বেস অ্যান্ড্রুজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্লিপ্তভাবে বললেন পরিস্থিতি একেবারে স্বাভাবিক। সংবাদ মাধ্যমের কাছে তার দাম্ভিক ঘোষণা, হরমুজ প্রণালী এখন মার্কিন বাহিনীর পুরোপুরি মুঠোয়। কেবল যুদ্ধজাহাজ দিয়েই নয়, কূটনীতির টেবিলেও আধিপত্য ধরে রেখেছে ওয়াশিংটন। সাবেক মার্কিন কূটনীতিক অ্যালান আয়ার জানান, 60 দিনের জন্য ইরানি নিয়ন্ত্রণে জাহাজ চলাচলের একটি চুক্তিতে ওমান ইরান সম্মত হলেও যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ার ক্ষমতা থাকায় তাদের সম্মতি ছাড়া এই পরিকল্পনা আলোর মুখ দেখবে না। এরই মাঝে মাঝ সমুদ্রে চরম আতঙ্কের শিকার পানামার একটি পণ্যবাহী জাহাজ। যুক্তরাষ্ট্রের সতর্কতা উপেক্ষা করে ইরানি বন্দরে যাওয়ায় জাহাজটির স্টিয়ারিং গিয়ারে দুটি হেলফায়ার মিসাইল ছুড়ে বিকল করে দেয় মার্কিন বাহিনী। তবে এত কিছুর পরেও বিন্দুমাত্র মাথা নোয়ায়নি তেহরান। হরমুজের জট খোলার আগে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ও অবরোধের অবসান, আটকে থাকা সম্পদ ফেরত এবং আঞ্চলিক যুদ্ধবিরতির শর্ত জুড়েছে তারা। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই সাফ জানিয়েছেন, দাবিগুলো পুরোপুরি মানা না হলে চিরতরে বন্ধই থাকবে প্রণালীর দরজা। নিবিড় আমিন, নিউজ 24। দর্শকেরা, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। পুরো আয়োজনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।